ঠিক ওর অপোজিট ডাইরেকশনে ফ্রিকশনটা কাজ করবে। স্ট্যাটিক ফ্রিকশন যখন পর্যন্ত আমাদের যে বডি আছে ওই রেস্টে আছে, লিমিটিং ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনকে ম্যাক্সিমাম ভ্যালু, ওইটা হলো লিমিটিং ফ্রিকশন। যখন বডি স্লাইড করবে তাহলে স্লাইডিং ফ্রিকশন, যেখানে ওই যে ফ্রিকশনটা লাগবে যখন, আর যখন বডিটা রোল করবে ওটা হয়ে গেল আমাদের রোলিং ফ্রিকশন। এই পর্যন্ত আমরা লাস্টে কথা বলেছিলাম। আরেকটা কথা বলেছিলাম কি, আজকে আমরা যেটা মেন টপিক আছে ওই টপিক হচ্ছে কফিসিয়েন্ট অফ ফ্রিকশন, তারপরে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, তারপরে রিজাল্টেন্ট রিয়েকশন, আর আর অনেক কিছু আছে। দেখি পিকচারটা বানাই একটা, বুঝবে আগে ভালো করে, তারপরে লিখবো আমরা। ধরো লাস্ট ক্লাসে ওইটা বলেছিলাম, হালকা করে আমি বলে দিই। ধরো এইটা কিছু ব্লক আছে, এই ব্লকটা যা বলো, এইখানে রেস্টে আছে যে কোনো একটা সারফেস, টেবল ভেবে না, এইখানে রেস্টে আছে। রেস্ট বা ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি ছিল প্রথমে ডেফিনেশন যখন আমরা ফোর্থ সেমিস্টার মেকানিক্স পড়েছি? ইকুইলিব্রিয়াম ডেফিনেশন কি ছিল, কি সিস্টেম অফ ফোর্সেস কোনো বডি উপরে যদি অ্যাক্ট করে আর ওই বডি যদি রেস্টে থাকে তাহলে আমরা বলবো এটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। তা আমি দেখতে পাচ্ছি এর ওয়েট যেটা আছে, ওয়েট এক টাইপের ফোর্স, এটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে লাগছে। ডাউনওয়ার্ড ডাইরেকশন লাগছে তাহলে তো এটা নিচে চলে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে না কেন? কারণ এই সারফেস থেকে একটা নর্মাল ডিরেকশন লাগছে। ঠিক আছে, আমি কি করলাম, এখান থেকে একটা ফোর্স পি অ্যাপ্লাই করলাম। আমি কোনো দিকে এই দিকেও দিতে পারি, এদিকে, মানে জাস্ট মোশনের অপোজিট ডাইরেকশনে একটা পি ফোর্স অ্যাপ্লাই করলাম। তা ফ্রিকশন কোন দিকে লাগবে? ফ্রিকশন কোন দিকে লাগবে বলো? এই দিকে যদি আমি মোশন করাতে চেষ্টা করছি তো ফ্রিকশন কোন দিকে লাগবে? এই অপোজিট অপোজিট ডাইরেকশনে সাইড লাগবে, অফ পি। অপোজিট সাইড অফ, এইটা এফ। তাহলে এফ আর এই যে আর আমি যেটা দেখতে পাচ্ছি, আর এফ যেটা দেখছি, এফ মানে কি হলো ফ্রিকশন, আর মানে হলো নর্মাল ফ্রিকশন। আমি যদি এখানে এর যে রিজাল্টেন্টটা নিয়ে নিই, আর এফ এর রিজাল্টেন্ট, ওকে এস দিয়ে যদি নোট করি আমি, এই এস কে বলা যায় রিজাল্টেন্ট রিয়েকশন। সবটা লেখাবো, সবকিছু রিজাল্টেন্ট রিয়েকশন। ঠিক আছে, আর এই যে নর্মাল রিয়েকশন আর রিজাল্টেন্ট রিয়েকশন এর মাঝখানে একটা অ্যাঙ্গেল মানছে না, এই অ্যাঙ্গেলকে বলি আমরা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক আছে, আমি যদি এই এস কে রেজাল্টেন্ট ধরি, আর এই অ্যাঙ্গেল ল্যামডা, ল্যামডা থেকে ডিনোট করে যায় এটাকে, হ্যাঁ, ল্যামডা থেকে ডিনোট করে যায়, এটাই যদি ল্যামডা বলি, তাহলে এর কম্পোনেন্ট, এস এর কম্পোনেন্ট কি হয়ে যাবে? এস কস ল্যামডা। ঠিক তো? আর এস এর কম্পোনেন্ট এফ ডাইরেকশনে যেটা হবে এটা কি হয়ে যাবে? এস সাইন ল্যামডা। কি ঠিক বলছি তো? কোনো অসুবিধা নেই, সিম্পল। তাহলে যদি আমি এটা রেশিও দেখি, এফ অপন আর মানে ফ্রিকশন ফোর্স আর নর্মাল রিয়েকশন, এই যদি রেশিওটা দেখি আমি, এই রেশিওটাকে বলা যায় মিউ। মিউ মানে এটা কি? এই মিউ মানে হচ্ছে কফিসিয়েন্ট অফ ফ্রিকশন। সবকিছু লেখাবো আগে, আগে ভালো করে বুঝে নাও। কফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এই কফিসিয়েন্ট অফ ফ্রিকশন কি, তো ম্যাটেরিয়াল কি জিনিস দিয়ে বানানো আছে, তৈরি করা আছে, ওর উপরে ডিপেন্ড করে কফিসিয়েন্ট অফ ফ্রিকশন। জাস্ট এখন ওয়ার্ড গুলোটা জানো, কফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এবার দেখি আমি, কফিসিয়েন্ট অফ ফ্রিকশন এফ মানে হচ্ছে এস সাইন ল্যামডা, আর আর মানে হচ্ছে এস কস ল্যামডা ইজ ইকুয়াল টু মিউ। দ্যাট ইমপ্লাই এস এস ক্যান্সেল হলে সাইন ল্যামডা আপন কস ল্যামডা হলো ট্যান ল্যামডা, মানে ট্যান ল্যামডা ইজ ইকুয়াল টু মিউ। আমি কি দেখতে পেলাম? ল্যামডা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ। আরেকটা জিনিস দেখতে পারলাম এখানে, বুঝতে পারলাম কি, যেটা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আছে, বা আমি বলি ট্যান ল্যামডা অফ ফ্রিকশন ইজ ইকুয়াল টু কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ট্যান ল্যামডা, ট্যান অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ ইকুয়াল টু কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এই পিকচারটা তোমরা বুঝতে পারলে? এই নর্মাল রিয়েকশন, এই ফ্রিকশন ফোর্স, এর রিজাল্টেন্ট, এর রিজাল্টেন্ট রিয়েকশন, এই রিজাল্টেন্ট আর নর্মাল রিয়েকশনে যেটা অ্যাঙ্গেল মানে ওইটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, যেটাকে ল্যামডা দিয়ে ডিনোট করা যায়। এই এস কি কম্পোনেন্ট যদি আমি নর্মাল রিয়েকশনে ডাইরেকশনে দেখি তাহলে এস কস ল্যামডা, আর যদি এই এস এর আমি যে ফ্রিকশন ফোর্স লাগছে ওইদিকে যদি আমি এটা কম্পোনেন্ট দেখি তাহলে এস সাইন ল্যামডা। এফ অপন আর যেটা রেশিও, মানে এই রেশিওকে কফিসিয়েন্ট অফ ফ্রিকশন বলি। আর এখান থেকে একটা আর জিনিসটা পেলাম, রেজাল্ট পেলাম কি, ল্যামডা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ। ক্লিয়ার? এখান পর্যন্ত কোনো অসুবিধা আছে তাহলে বলো, ইয়েস অর নো? পিকচার ক্লিয়ার হ্যাঁ আছে স্যার। এটা? পিকচার ক্লিয়ার আছে? চলো এবার লাইন বাই লাইন করে লিখবো। আমি আগে কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন লিখবো, কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার। স্যার তোমরা একটু করে ফিস, মনোজিৎ মন্ডল বলে দিলাম ফিসের ব্যাপার নিয়ে।
হ্যাঁ স্যার, সুদেশ না। হ্যাঁ স্যার মানে কি, কোনো অসুবিধা আছে না? চলবো আগে, চলো। হেডিং করবে কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ওই পিকচারটা মানে উপরে থাকবে সব, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। অসুবিধা নেই, আচ্ছা ঠিক আছে। কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, the constant ratio, the constant ratio of the limiting friction। আচ্ছা, এখানে লিমিটিং ফ্রিকশন আন্ডারলাইন করবে তো, এফ যেটা আছে ওটা লিমিটিং ফ্রিকশন আছে, লিমিটিং ফ্রিকশন টু দা নর্মাল রিয়েকশন। স্যার পিকচারটা দেখান, স্ক্রিনশট নিব। আচ্ছা, এটা স্ক্রিনশট নিবে। আর কখন লিখবে নোটসে তাহলে? আজকেই সবটা কাজ করবে তোমরা, মানে এমনি করে যদি রাখবে কি হ্যাঁ কালকে করব, আবার কালকে হোমওয়ার্ক দিব আমি, তাহলে ওটা আর একটা বান্ডাল বাড়বে। আবার পরশুদিন আবার একটু হোমওয়ার্ক দিব। এমনি করতে করতে মনে মনে হবে, ছাড়ি, কি পড়বো আর, এত টাফ লাগছে মেকানিক্স, বেকার মেকানিক্স, খুব টাফ মেকানিক্স। চারদিকে এটাই বলবে কি মেকানিক্সটা খুব বেকার বেকার টপিক। কিন্তু পড়ো তোমরা, খুব ইন্টারেস্টিং লাগবে এই টপিকটা। হয়ে গেছে? হ্যাঁ স্যার। চলো, আরে স্ক্রিনশট কিনতে বলছিল না। The constant ratio of limiting friction to the normal reaction, normal reaction। কোন কোন বইতে দেখবে প্রেসার লেখা আছে, pressure is called the coefficient of friction, coefficient of friction, and is generally denoted by nu, if f be the limiting friction and r be the normal normal reaction বা প্রেসার, then এফ আপন আর ইজ ইকুয়াল টু মিউ। ইকুয়াল টু এই জন্য কারণ এটা লিমিটিং ফ্রিকশন আছে, বুঝলে? আচ্ছা, পরে বলছি আমি। অর এফ ইজ ইকুয়াল টু মিউ আর। হয়ে গেলে বলবে, জাস্ট এক সেকেন্ড। দেন, দেন স্যার, ওকে। চলো, এবার নেক্সট কি কথা বলেছিলাম? কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, রিজাল্টেন্ট রিয়েকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, আর একটা কোন অফ ফ্রিকশন আছে, ওটা তো বলিনি, ওটা বলবো এখন। আচ্ছা, একটা নোট করে লিখবে এখানে কি, মিউ এর যেটা ভ্যালু থাকে ওটা জিরো লেস লেস অর ইকুয়াল টু ওয়ান। যখন কফিসিয়েন্ট অফ রেসিসিউ কলিশন অফ ইলাস্টিক বডিজ ফোর্থ সেমেস্টার মেকানিক্সে পড়েছিল তোমরা, তখন ই এর ভ্যালু মানে পিওর ইলাস্টিক থাকে আর নন ইলাস্টিক থাকে, তো ওর একটা ভ্যালু পাওয়া যায়, সেম এখানে আছে। মিউ এর ভ্যালু জিরো থেকে ওয়ানের মধ্যে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি মিউ এর ভ্যালু জিরো, এর মানে হচ্ছে মিনস দ্য বডিজ আর পারফেক্টলি ইলাস্টিক, পারফেক্টলি ইলাস্টিক, সরি ইলাস্টিক কেন লিখছি আমি এখানে, স্মুথ। এটা তো ফোর্থ সেমিস্টারে ছিল, ইলাস্টিক আর ইমপারফেক্টলি ইলাস্টিক, স্মুথ। থার্ড, ফর ইকুইলিব্রিয়াম পজিশন এফ আপন আর যেটা থাকবে ওটা লেস দেন মিউ থাকবে। যখন বলবে লিমিটিং ফ্রিকশন বা লিমিটিং ইকুইলিব্রিয়াম, তখন এটা ইকুয়াল হয়ে যাবে। ফোর্থ নাম্বার, ফর লিমিটিং ইকুইলিব্রিয়াম, সবটা লিখে দিচ্ছি।
লিমিটিং ইকুইলিব্রিয়াম এফ আপন আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে মিউ। আর যখন বডিটা মুভমেন্ট করতে শুরু করে দিল তাহলে কি হবে? ফর মোশন এই যে রেশিও হবে এফ আপন আর, মানে ফ্রিকশন ফোর্স আর নর্মাল রিয়েকশন, এটা গ্রেটার দেন মিউ হয়ে যাবে। আর মিউ এর ভ্যালু থাকে অনেকটা, উডের জন্য, রড জন্য, আয়রন জন্য, মানে রাব্বার জন্য আলাদা আলাদা ভ্যালু থাকে, কিন্তু আমাদের এইটা দরকার নেই। ঠিক আছে? ক্লিয়ার এখন পর্যন্ত? ডান। চলো এবার আমরা দেখবো রিজাল্টেন্ট রিয়েকশন। সুদেশ না, এইখানে লেখা হয়ে যাচ্ছে বুঝলে, ওইটা আমি ইরেজ করে দিচ্ছি। প্রথম প্রথমে হয়ে সবাই লিখতে চায় এখানে বোর্ডে উপরে। কি হচ্ছে ভাই? আসলে ভুল করে, হ্যাঁ ওটা হয়ে যায়। এটা জুম কেন হয়ে যাচ্ছে? আমি তো স্ক্রল করছি। চলো নেক্সট, রিজাল্টেন্ট রিয়েকশন। রিজাল্টেন্ট রিয়েকশন পিকচার তো আছে উপরে। কি ছিল রিজাল্টেন্ট রিয়েকশন? এটা নর্মাল রিয়েকশন, এটা ওয়েট, এটা ফ্রিকশন ফোর্স, এটা পি ফোর্স, এটা ফ্রিকশন ফোর্স এফ দিয়ে, এটা এস। এটাই ছিল আমাদের রিজাল্টেন্ট রিয়েকশন। দ্য লিমিটিং লিমিটিং ফ্রিকশন এফ। দেখো আমরা সবসময় লিমিটিং ফ্রিকশন নিচ্ছি, এই জন্য ইকুয়াল টু ইউজ করার জন্য, নাহলে লেস দেন ইউজ করতাম, বা বলতাম শুধু ইকুইলিব্রিয়াম লিমিটিং বা ফ্রিকশন, তাহলে লেস অর ইকুয়াল টু চলতো। লিমিটিং ফ্রিকশন এফ অ্যান্ড দ্য নর্মাল রিয়েকশন, এখান থেকে দেখি নর্মাল রিয়েকশন আর অ্যাক্টিং at right angles, right angles to each other। দেখো আগে বুঝিয়ে দিয়েছি, এবার তোমরা লিখতে চলো, আর যেটা বুঝিয়েছি ওর সঙ্গে একটু রিলেট করতে চলো। right angle to each other have a resultant have a resultant force cs, which is called resultant reaction. resultant reaction, then s is equal to কি হয়ে যাবে? রিজাল্টেন্ট আছে কার? এফ আর আর এর, তাহলে প্যারালোগ্রাম ল অফ ফোর্স কি হয়ে যাবে? এফ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক তো? আর আমি জাস্ট এখন বললাম কি এফ এর ভ্যালু, এফ আপন আর, এই রেশিওর ভ্যালু হচ্ছে মিউ, মানে এফ এর ভ্যালু হচ্ছে মিউ আর। তাহলে এখানে আমি লিখতে পারবো মিউ আর হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সিন্স এফ আপন আর ইজ ইকুয়াল টু মিউ। ইকুয়াল কখন? যখন লিমিটিং ফ্রিকশন। লেস অর ইকুয়াল টু যখন শুধু ফ্রিকশন বলবো। দ্যাট ইমপ্লাই এস ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, আর স্কোয়ার যদি বাইরে চলে আসে তাহলে আর হয়ে যাবে, এইখানে হয়ে যাবে মিউ স্কোয়ার প্লাস ওয়ান। এইটা আমরা একটা রিজাল্টেন্ট রিয়েকশন আর কফিসিয়েন্ট অফ ফ্রিকশন আর নর্মাল রিয়েকশন মাঝখানে একটা রিলেশন পেলাম। কাজে আসবে কখনো, জাস্ট রিলেশনটাকে লিখে রাখি, নোট করে কনফার্ম করবে তোমরা। ডান। আসল ভুল করে হয়ে গেছে, হয়ে গেল স্যার। ডান 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 ডান। চলো এবার নেক্সট কি ছিল? একটা আমরা দেখলাম কফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ওটা ক্লিয়ার। তারপরে রিজাল্টেন্ট রিয়েকশন, তারপরে দেখতে হবে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। পেস্ট আছে। নেক্সট
অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। কি ছিল অ্যাঙ্গেল অফ ফ্রিকশন? এইটা নর্মাল ডিরেকশন আর এটা এস, এটা এফ, এই দিক থেকে ফোর্স পুল করেছিলাম তো পি, এই যে অ্যাঙ্গেল ছিল। মানে এখানে কি করে লিখবো কি when the equilibrium is when the equilibrium is limiting, equilibrium is limiting if the friction and normal reaction be compounded into one single force, one single force, the angle of which this force makes with কার সঙ্গে নর্মাল রিয়েকশন সঙ্গে না, the normal reaction normal at the point at the point is called the angle of friction, angle of friction, and it is denoted by lambda. It is denoted by lambda when the equilibrium is limiting if the friction and normal reaction be compounded, friction and normal reaction compounded into a single force, the angle which this force makes with normal at the point is called the angle of friction. ঠিক? তোমরা কমপ্লিট করবে, তারপরেই আমি মানে আগে যাব। এমনি নাকি তোমরা কমপ্লিট করবে না আর আমি চলে যাচ্ছি, তোমরা পিছনে ছুটে গেছো আর আমি চলতে যাচ্ছি। কেউ যদি লিখতে না পাও তাহলে বলবে। সব সবাই ডন ডান ডান লিখতে অ্যান্সার, মানে সবাই হয়ে যাচ্ছে। চলো এবার কি বললাম নেক্সট, এখান থেকে একটা আমরা রেজাল্ট দেখেছিলাম, ওই রেজাল্টটা এখানেই করে দিই। ফ্রম দ্য ফ্রম দ্য অ্যাবভ ফিগার, ওই যে পিকচার যখন প্রথমে এঁকেছিলাম বোঝানোর জন্য, কি দেখতে পেলাম আমরা? আর ইজ ইকুয়াল টু এস কস ল্যামডা and f is equal to s sin lambda, s sin lambda। মানে এইটা যে ছিল না, এইটা আর ছিল, এইটা এফ ছিল, এই পি ফোর্স ছিল এইদিকে, মানে এইখানেই ছিল এইটা, এইটা এস, এইটা ল্যামডা, তাহলে আর ইজ ইকুয়াল টু এস কস ল্যামডা আর এফ ইজ ইকুয়াল টু এস সাইন ল্যামডা। দেন এফ আপন আর ইজ ইকুয়াল টু কি, এস সাইন ল্যামডা আপন এস কস ল্যামডা। তাহলে ট্যান ল্যামডা ইজ ইকুয়াল টু মিউ, মানে ল্যামডা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ। এটাও রেজাল্টটা কাজে লাগবে যখন অঙ্ক করব, এটা মনে রাখবে, যেটা যেটা বক্স করে রেজাল্টটা বানাচ্ছি। আরেকটা জিনিসটা বলিনি আমি, মানে যখন প্রথমে বুঝাচ্ছিলাম কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, আর আর কি বুঝালাম? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দুটাই জিনিস, রিজাল্টেন্ট ফ্রিকশন একটা থাকে, আরেকটা কোণ অফ ফ্রিকশন। কোণ অফ ফ্রিকশন মানে কিছু না, এই যে রিজাল্টেন্ট রিয়েকশন আছে না, এই রিজাল্টেন্ট রিয়েকশন কে যদি ঘুরিয়ে দাও এমনি করে, যেটা ধরো একটা রিজাল্টেন্ট রিয়েকশন আছে, এমনি করে যদি ঘুরিয়ে দিই আমি চারদিকে, তাহলে কি হয়ে যাবে? এটা কি ক্রিয়েট হয়ে যাবে একটা, এমনি করে যদি ঘুরিয়ে দিই কি ক্রিয়েট হচ্ছে বুঝতে পারছো তোমরা? স্যার এইখান কোন থেকে, ক্রিয়েট? হ্যাঁ, ওইটাই বলে কোন অফ ফ্রিকশন। ব্যাস।
চলো দেখে নিই একবার কোন অফ ফ্রিকশন। কোন অফ ফ্রিকশন, এখানে পিকচারটা এটা কি আছে? নর্মাল ডিরেকশন। এইটা ফ্রিকশন ফোর্স, এইদিকে অ্যাপ্লাইড ফোর্স। এটা কি থাকে? মিউ আর ল্যামডা, এইটা অ্যাঙ্গেল ল্যামডা, এইটা রিজাল্টেন্ট রিয়েকশন। হ্যাঁ, আর কিছু? সব হয়ে গেছে। এইটা যেটা ক্রিয়েট করলাম না, ইয়েলো লাইন দিয়ে যদি গোল ঘুরিয়ে দিই আমি, তাহলে একটা কোণ ক্রিয়েট হয়ে যাবে। একেই বলি আমরা কোণ অফ ফ্রিকশন। পিকচারটা বানিয়ে না তোমরা। ইফ দ্য, করে দাও, ইফ উইথ দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, পয়েন্ট অফ কন্ট্যাক্ট O as vertex, the common normal, common normal as axis, and the angle of friction lambda, angle of friction lambda is equal to tan inverse mu as the semi vertical axis, axis কেন, angle, a cone is described, a cone is described, that cone is called, that cone is called cone of friction, cone of friction, cone of friction. Done. हाँ सर, हाँ सर, यस सर। চলো নেক্সট। এবার আমরা এই যে ওয়ার্ড গুলো ছিল, যেটা মানে এইসব ওয়ার্ডটা যারা যখন আমরা কোশ্চেন করবো, এক্সাম করব, তখন এইসব ওয়ার্ড গুলো আসবে। হ্যাঁ, এইসব জেনে গেলাম কি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কাকে বলে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কাকে বলে যায়, তারপরে আহ এই কোন অফ ফ্রিকশন কাকে, রিজাল্টেন্ট রিয়েকশন কাকে। এবার আমাদের চ্যাপ্টার যেটা আছে ওটা আছে ফ্রিকশন চ্যাপ্টার। হ্যাঁ, এই পিকচারটাকে সঙ্গে সঙ্গে বললাম, এটা নর্মাল রিয়েকশন, আর রেটও হবে সেম সেন্টার অফ মাস থেকে। একটা ফোর্স লাগাচ্ছি, ঠিক আছে? দেখো
এবার এবার আমরা দেখবো কি কোন কন্ডিশনে, মানে কোন কন্ডিশন ফলো হচ্ছে, একটা পার্টিকেল কোনো হরিজন্টাল টেবিলের উপরে রাখা আছে, তো কখন মানে কত পর্যন্ত এই রেস্টে থাকবে, আমি কত ফোর্স অ্যাপ্লাই করব, এই রেস্টে থাকবে। এবার আমরা কন্ডিশনটা দেখবো। ধরো এখানে একটা ব্লক আছে কিছু, আমি একটা ফোর্স লাগাচ্ছি পি এই দিকে, আমরা দেখবো কি কখন পর্যন্ত মানে কত পর্যন্ত এই রেস্টে আছে এখানে, আমি ফোর্সটা কত বাড়াবো, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন সঙ্গে ওর কি রিলেশন বানছে, এই রিলেশনটা দেখবো জাস্ট এইটা দেখার জন্য কি, মানে কবে এই চলে আসছে মোশন, এইটা দেখার জন্য ওই কন্ডিশনটা দেখবো। এই ব্লক আছে তো এর ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস অ্যাক্ট করবে, আর নর্মাল ডিরেকশন আপওয়ার্ড ডাইরেকশনে অ্যাক্ট করবে। আর যে ফ্রিকশন ফোর্স আছে, আমি মোশন যদি ফোর্স এইদিকে লাগাচ্ছি, তাহলে ঠিক অপোজিট ডাইরেকশনে কি লাগবে, ফ্রিকশন ফোর্স। এফ ইজ ইকুয়াল টু মিউ ধরে নিলাম, কফিসিয়েন্ট অফ ফ্রিকশন আছে, আর নর্মাল ডিরেকশনে এফ ইজ ইকুয়াল টু মিউ। এই যে অ্যাঙ্গেল যে আমি ফোর্স লাগাচ্ছি হরিজন্টাল সঙ্গে থিটা অ্যাঙ্গেল বানাচ্ছে, তাহলে এর কম্পোনেন্ট এই ডাইরেকশনে আমি দেখি, তাহলে কি হচ্ছে, পি কস থিটা। আমি কি বললাম, ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি আছে, যখন আমি ফোর্স সিস্টেম অফ ফোর্স মানে অনেক রকম ফোর্সটা যদি অ্যাপ্লাই করি একটা বডি উপরে, অনেক রকম ফোর্সটা অ্যাপ্লাই করছি একটা বডি উপরে, তারপরেও রেস্টে আছে, এর মানে সব ফোর্সটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। মানে কি হলো কি, এই যদি আমি বলি কি এই যে ব্লক আছে রেস্টে আছে, মানে এফ কে কে ব্যালেন্স করছে, এই এফ ইজ ইকুয়াল টু মিউ আর কে কে ব্যালেন্স করছে। হুম, বুঝতে পারছো এরা, এইটা পি কস্ট এটা, আর এই ডাব্লু কে এই আর ব্যালেন্স করছে, মানে নিচ দিক থেকে ডাব্লু আপওয়ার্ড ডাইরেকশনে আর, এইদিকে লেফট বলো বা রাইট বলো যা বলো, লেফট দিকে এফ ইজ ইকুয়াল টু মিউ আর রাইট দিকে পি কস্ট এটা, মানে এই এফ ইজ ইকুয়াল টু মিউ পি কস্ট এটাকে ব্যালেন্স করে নিচ্ছে, আর আর কে ডাব্লু ব্যালেন্স করে নিচ্ছে। এই জন্য এই যে আমার ব্লক আছে এই রেস্টে আছে, আমি দেখবো কি পি কে আমি আর কত বাড়াবো, বা রিলেশন দেখবো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন সঙ্গে, হ্যাঁ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন সঙ্গে কি কি রিলেশন আছে, কি এই যে ব্লক আছে আমার এই মোশন স্টার্ট করে দেয়। বুঝতে পারলে কোশ্চেনটা, এস অর নো? হেডিংটা লিখি, এর হেডিং হচ্ছে ইকুইলিব্রিয়াম। এবার তোমরা হেডিং বুঝতে পারবে কি লেখা আছে, ইকুইলিব্রিয়াম অফ আ হেভি, হেভি কেন, হেভি কেন ওয়ার্ড ইউজ করছে, কারণ ওয়েট আছে কিছু না কিছু, হেভি বডি অন আ রাফ, রাফ কেন ইউজ করছে, কারণ ফ্রিকশন ফোর্স এখানে লাগবে, স্মুথ যখন বলবে তখন ফ্রিকশন ফোর্স আমরা ইউজ করব না। রাফ হরিজন্টাল, হরিজন্টাল প্লেন আন্ডার অফ ফোর্স, এইটা শুধু হেডিং হলো, ঠিক ক্লিয়ার আছে কিনা বলো আগে, স্যার বুঝতে পারলে। স্যার আমরা স্যার আমরা হুম, এখানে তো পি এর জন্য একটা তো পি সাইন থিটাও আসবে আর এর দিকে, সেটা কেন নিচ্ছি না? হ্যাঁ অবশ্যই পি, এই এখানে আমি এটা বলতে পারবো, আমি মনে হচ্ছে এটা বলিনি, সরি। এটা হলো পি সাইন থিটা, মানে ডাব্লু যেটা আছে, ডাব্লু দুজনকে ব্যালেন্স করছে, আর আর প্লাস পি সাইন থিটা এই দুজনকে ব্যালেন্স করছে, আর এফ যে আছে ওই শুধু পি কস থিটাকে ব্যালেন্স করছে। একদম একদম, থ্যাংক ইউ। ক্লিয়ার? আরো হ্যাঁ কোনো স্যার। কিছু অসুবিধা কারো, ক্লিয়ার আছে সবার, বুঝতে পারলে এটা? বাস এবার আমরা কন্ডিশনটা বের করবো। এই ইকুইলিব্রিয়াম বলছে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে অফ এ হেভি রাফ হরিজন্টাল প্লেন, কেন শুধু হরিজন্টাল প্লেন বললো না কেন, কারণ এখানে ফ্রিকশনটা ইউজ করতে হবে আন্ডার আ ফোর্স, ফোর্সটাকে স্যার আমি ডাইরেক্ট এইভাবে নিয়ে নিচ্ছি, এই লাইনে নিয়ে নিচ্ছি, তো ওটা একটা স্পেশাল কেস হয়ে যাবে। আমরা মানে কন্ডিশনটা দেখাতে চাইছি, মানে থিটা 0 ডিগ্রি করবো 90 ডিগ্রি করবো ওইটাই। লেট আ ওয়েট ডাব্লু বি প্লেসড, রেকর্ডিং চলছে তো তোমরা দেখতে পাবে তো, প্লেসড অন আ হরিজন্টাল প্লেন, হরিজন্টাল প্লেন, এন্ড তারা চেক করে নিই একবার, হ্যাঁ চলছে। Let a weight W be placed on a horizontal plane and acted under a force, under a force P, making angle theta.
angle theta with horizontal plane, horizontal plane. Let r be the, শুধু ইন্ট্রো পার্ট লিখছি আমি, কি কি দেখতে পাচ্ছি এখানে, কি আচ্ছা ওয়েট একটা লাগছে ডাউনওয়ার্ড ডাইরেকশনে, একটা পি ফোর্স লাগছে যে থিটা অ্যাঙ্গেল করছে, আর একটা আছে নর্মাল রিয়েকশন, জাস্ট ইন্ট্রো পার্ট আছে এটা, মানে পিকচারে যা দেখতে পাচ্ছি তাই লিখছি এখানে। লেট আর বি দা নর্মাল রিয়েকশন, নর্মাল রিয়েকশন। এবার আমি এফ কে ডিফাইন করবো, কিন্তু এফ কে ডিফাইন করার আগে আমাকে মিউ কে ডিফাইন করতে হবে। নর্মাল রিয়েকশন এন্ড মিউ বি দা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন for the body and the rough horizontal plane, rough horizontal, rough কি মে, এটা rough আছে, আর ও ইউজিএচ, rough horizontal plane। আরেকটা নিচু করে লাইনটা লিখবে নেক্সট প্যারাগ্রাফে, শুধু আমি কোন ইন্ট্রো পার্টি চলছে। ইফ ডাব্লিউ বি দা ওয়েট, হ্যাঁ ঠিক আছে, ইফ ডাব্লিউ বি দা ওয়েট ইজ জাস্ট অন the point of moving, then F is equal to mu r, is the force of friction। আচ্ছা এইটা ওয়ার্ডটা কেন ইউজ করলো, দি দা ওয়েট জাস্ট অন মুভিং পয়েন্ট, এইটা ওয়েট ওয়ার্ডটা কেন ইউজ করলো, কেউ বলতে পারবে? ফোর্স অফ ফ্রিকশন এলং প্লেন, স্যার মুভ করার একদম আগের মোমেন্টে। মানে এটাকে আরেকটা ওয়ার্ড দিয়ে বলা যায়, কি বলা যাবে এটাকে? লিমিটিং ইকুইলিব্রিয়ামে আছে তাই। ভেরি গুড। এই জন্য মানে যখন আমি লিখবো এফ ইজ ইকুয়াল টু মিউ আর বা কোশ্চেনে ইউজ করব, তখন কোনো না কোনো জায়গায় একটা হিন্ট দেওয়া থাকবে কি এটা জাস্ট মুভিং এর আগে, বা লিমিটিং, বা ম্যাক্সিমাম অফ ভ্যালু অফ দ্য স্ট্যাটিক্যাল ফ্রিকশন বা স্ট্যাটিক্যাল ইকুইলিব্রিয়াম, এমনি একটা ওয়ার্ডটা ইউজ করা যাবে। আমরা ম্যাক্সিমাম তখন আমরা দেখে নেবো এফ ইজ লেস অর ইকুয়াল টু মিউ, ম্যাক্সিমাম টাইম আমরা কি করবো, এফ ইজ ইকুয়াল টু মিউ আর ইউজ করবো। ভেরি গুড। চলো তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমি বলছি, কন্ডিশন দেখতে চাইছি, তাহলে এফ কে কে ব্যালেন্স করছে, এফ কে পি কস থিটা ব্যালেন্স করছে, মানে মিউ আর কে, বা এক লাইন আর এখানে আমি অ্যাড করে দিই, অন্য লাইনটা ইউজ করে দেব। এইটা এফ ইজ ইকুয়াল টু পি কস থিটা ইজ ইকুয়াল টু মিউ আর, বা এফ ইজ ইকুয়াল টু মিউ আর ইজ ইকুয়াল টু পি কস থিটা, ঠিক তো? কোনো অসুবিধা নেই এখানে। এই এফটা, এই যে এফ আছে এই ব্যালেন্স করে নিচ্ছে পি কস থিটাকে। এবার আপওয়ার্ড ডাইরেকশনে, যেটা নর্মাল ডাইরেকশন ছিল, ওইদিকে দুটো ফোর্স কাজ করছিল, আর বডি তো ইকুইলিব্রিয়ামে আছে, মানে ওই পি সাইন থিটাকে আর আর এই দুজনকে ব্যালেন্স একাই ডাব্লু করে নিচ্ছে, ঠিক তো? ঠিক ক্লিয়ার। আমি এখান থেকে নর্মাল রিয়েকশনকে এলিমিনেট করে দিচ্ছি, কেন, কেন এলিমিনেট করবো, আমি কন্ডিশন দেখতে চাইছি, নর্মাল রিয়েকশনের দরকার নেই, পেজটা চেঞ্জ করবো, তোমরা এখানে এই একটু স্লো হয়ে গেছে পেজটা, বেশি মানে চলে যায় না, তারপরে এই জন্য তোমরা এটা কনফার্ম করো কি হ্যাঁ এটা কমপ্লিট নোট হয়ে গেছে, তারপরে আমি নেক্সট পেজটা আসবো। ডান, ঠিক আছে, চলো এবার পেজটা চেঞ্জ করবো। বললো আর কে যদি এলিমিনেট করি, কি ছিল আমাদের, পি কস থিটা এফ ব্যালেন্স করছিল মানে মিউ আর, আর উপরে ছিল পি সাইন থিটা, আর আর কে কে একাই ডাব্লু ব্যালেন্স করছিল। আমি এই দুই ইকুয়েশন থেকে আরটাকে এলিমিনেট করছি, এলিমিনেটিং, এলিমিনেটিং আর ফ্রম 1 and 2, কি হবে তাহলে,
আর কি লিমিট করলাম, তো এইখানে পি সাইন থিটা আছে, পি কস থিটা আছে, এদিকে মিউ আর আছে। হ্যাঁ, তো মিউ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তো এটা মিউ হয়ে গেল, এটা মিউ হয়ে গেল, এটাও মিউ হয়ে গেল। তারপরে সাবট্রাক্ট করতে হবে নাকি, বা এটাকে এই দিকে নিয়ে অ্যাডই করে দিলাম, মানে পি কস থিটা ইজ ইকুয়াল টু মিউ আর, আর এইদিকে আছে পি মিউ সাইন থিটা, আর প্লাস মিউ আর আছে না, এটা মাইনাস করে দিলাম, এদিকে ইজ ইকুয়াল টু জিরো, আর প্লাস মিউ আর মাইনাস মিউ ডাব্লু ইজ ইকুয়াল টু জিরো, অ্যাড করে দিলে হয়ে যাবে না। তাহলে এটাকে কি লিখবো, পি মিউ সাইন থিটা আর প্লাস কস থিটা, আর কি মাইনাস মিউ ডাব্লু, তো ইকুয়াল টু মিউ ডাব্লু করে দিলাম, প্লাস মিউ ডাব্লু। ঠিক তো, ক্যালকুলেশনটা একবার তোমরা নিজে থেকেই করবে, দেখতে চলবে, কি হ্যাঁ কিছু ভুল হলে বলবে। ঠিক, এখান থেকে আমি এলিমিনেট করতাম। এবার যদি ল্যামডা, ল্যামডা কি থাকে, এই ল্যামডা কি, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, লেট ল্যামডা বি দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে tan ল্যামডা ইজ ইকুয়াল টু কি দেখলাম আমরা, দেয়ারফর tan ল্যামডা ইজ ইকুয়াল টু মিউ। ঠিক তো, এটা কি ইকুয়েশন নাম্বার 4 দাও। দেয়ারফর ফ্রম ইকুয়েশন 3 and 4, ইকুয়েশন 3 and 4, 3 and 4 দিয়ে মিউ এর জায়গায় কি পুট করব, tan ল্যামডা, মানে পি tan ল্যামডা কে সাইন ল্যামডা আপন কস ল্যামডা করে দিচ্ছি, আর এটা সাইন থিটা প্লাস কস থিটা, আর আর কি হবে, মিউ এইদিকে হয়ে যাবে আবার সাইন ল্যামডা আপন কস ল্যামডা ইজ সরি ইনটু ডাব্লু। বাস সলভ করো একে, পি সাইন ল্যামডা, এখান থেকে একটা ফর্মুলা চলে আসবে, কস এ মাইনাস বি এর ফর্মুলা, সাইন এ কস বি, সরি সাইন এ সাইন বি প্লাস কস এ, এটা আছে, তো এটাকে আগে লিখে দিচ্ছে কস ল্যামডা, এন্ড তারপরে কস থিটা আপন কস ল্যামডা, এন্ড সাইন ল্যামডা আপন কস ল্যামডা ডাব্লু, কস ল্যামডা ক্যান্সেল, তাহলে পি এর ভ্যালুটা কি আসছে, দ্যাট ইমপ্লাই এটা হয়ে যাবে কস অফ ল্যামডা মাইনাস থিটা এ মাইনাস বি, হ্যাঁ, আপন अपॉन কি, এটা তো ক্যান্সেল হয়ে গেল না, কস ল্যামডা ইজ ইকুয়াল টু সাইন ল্যামডা ইন্টু ডাব্লু, দ্যাট ইমপ্লাই পি এর ভ্যালু যেটা ফোর্স ছিল, যেটা আমি অ্যাপ্লাই করছিলাম ব্লককে মুভ করানোর জন্য, ওইটা কি আসলো, সাইন ল্যামডা ইন্টু ডাব্লু আপন কস ল্যামডা মাইনাস থিটা। এইটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, যখন লিমিটিং ইকুইলিব্রিয়ামে ছিল, তখন আমার পি কি আসলো, এইটা সব কন্ডিশন চলছে লিমিটিং ইকুইলিব্রিয়াম নিয়েই, তো পি আমার কি আসলো, সাইন ল্যামডা প্লাস সাইন ল্যামডা ইনটু ডাব্লু আপন কস ল্যামডা মাইনাস থিটা, মানে এই ফোর্স পি যেটা ফোর্স হবে, তোমরা নোট করো, তারপরে আমি একটা কোশ্চেন তোমাদের উপরে রাখছি, কি এই যে পি ফোর্স, এই যেটা বেরালো, এই পি ফোর্সটা ম্যাক্সিমাম পি বা মিনিমাম পি ফোর্স, মানে এটা ফোর্স যেটা আসলো এটা ম্যাক্সিমাম বা মিনিমাম। স্যার কোয়েশ্চেনটা কি করলেন? কোশ্চেনটা আছে, আচ্ছা বলে দিচ্ছি আমি। এই যে পি ফোর্স আসলো, কখন এই পি ফোর্সটা কখন বেরালো, আমি কি কন্ডিশন নিয়েছিলাম, ইকুইলিব্রিয়াম, কিন্তু কোন টাইপের ইকুইলিব্রিয়াম ছিল, লিমিটিং ইকুইলিব্রিয়াম। মানে এই যে পি ফোর্স আছে, এই পি ফোর্স অ্যাপ্লাই করলে মোশন হবে, এখন লিমিটিং ইকুইলিব্রিয়াম নিয়ে চলছি, মানে পি কে এর থেকে একটু বাড়ালে, এই পি হচ্ছে লিস্ট ফোর্স না, মানে আমি কি বলবো, ম্যাক্সিমাম ফোর্স বা মিনিমাম ফোর্স,
এই যে পি ফোর্স আসলো, দেখো এই একদম সিম্পল ভাবো, এই যে ব্লক আছে, আমি এখান থেকে পি লাগাচ্ছি, ঠিক আছে, আমি বলছি লিমিটিং ইকুইলিব্রিয়াম, মানে এই যে ফোর্স আসলো, এই পি ফোর্স, এই পি ফোর্স ম্যাক্সিমাম কবে বলবো? ম্যাক্সিমাম লিমিটিং ইকুইলিব্রিয়াম জন্য, মানে ইকুইলিব্রিয়াম জন্য। এইটা ব্লক ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, এই পি ফোর্স ম্যাক্সিমাম ফোর্স আছে, এর থেকে মানে 0.001টাও যদি আমি ফোর্সটা ইনক্রিজ করি, তাহলে ব্লকটা কি হয়ে যাবে? আমার মুভমেন্টে স্টার্ট হয়ে যাবে। এইটা বুঝতে পারলে তোমরা? ইয়েস আর নো? এই যে পি ফোর্স আমি ইউজ করছি এখানে, এই পি ফোর্স, এই পি ফোর্সটা ম্যাক্সিমাম আছে কখন? যখন ব্লক, যখন পর্যন্ত ব্লকটা কি আছে? ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। এর থেকে যদি আমি একটু ফোর্সটা বাড়ালাম, তাহলে ব্লকটা আমার মোশনে স্টার্ট হয়ে যাবে, মানে মুভ করতে শুরু হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে এটা? হ্যাঁ বা না? আমি একটা হ্যাঁ স্টেটমেন্ট স্যার। লিখছি, আগে তো বুঝালাম, তারপর একটা স্টেটমেন্ট লিখছি। এভিডেন্টলি পি ইজ লিস্ট। এবার পি লিস্ট বলছি আমি, ওয়েন পি লিস্ট কখন হবে? এইটা কস এর ভ্যালু কোথা থেকে কোথায়, মানে মাঝখানে লাইক করে -1 থেকে 1। পি মিনিমাম কখন হবে? ওয়েন কস থিটা মাইনাস ল্যামডা, যখন এটা ম্যাক্সিমাম হবে। আর কস থিটা মাইনাস ল্যামডা ম্যাক্সিমাম কবে হবে? যখন এর ভ্যালু 1 হবে। এই লাইনটা শুধু, আর এখন শুধু এটাই ভাবো, পি লিস্ট কখন হবে? এই পি লিস্ট কখন হবে? এই জাস্ট এই কোয়ান্টিটি, বক্সওয়ালা কোয়ান্টিটিকে দেখে, এই পি লিস্ট কখন হবে? যখন কস থিটার ভ্যালু ম্যাক্সিমাম, কারণ এই ডিনোমিনেটরে আছে। তো এই ভ্যালু ম্যাক্সিমাম কবে? তা আমি জানি, আমরা সবাই জানি কি কস থিটার ভ্যালু -1 থেকে 1 মাঝখানেই থাকে, তাহলে ম্যাক্সিমাম 1। তো এই ম্যাক্সিমাম ভ্যালুর জন্য পি এর ভ্যালু মিনিমাম হবে। এইটা পয়েন্টটা ক্লিয়ার তো? দ্যাট ইজ cos থিটা মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু cos 0, ঠিক তো? দ্যাট ইজ থিটা মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা। স্টেটমেন্ট ফাইনাল কনক্লুশনটা লিখতে এখন পর্যন্ত তোমরা আগে নোট করো। ফাইনাল কনক্লুশনটা হয়ে গেলে কনফার্ম হবে। ডান। এবার আমি কনক্লুশনটা টানছি। when theta becomes very very important, এটা theta becomes equal to the angle of friction, ঠিক আছে, দেখা যাচ্ছে স্যার, angle of friction, the applied force P, যেটা আমি applied force নিয়েছি, applied force P attains its limiting value, লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালু কেন? কারণ আমরা কন্ডিশন যেটা নিয়েছিলাম F ইজ ইকুয়াল টু মিউ আর, লিমিটিং ফ্রিকশন, এই জন্য P অ্যাটেন্স লিমিটিং ভ্যালু। এটা ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত চলে এসেছে। কখন পর্যন্ত? যখন পর্যন্ত আমাদের যেটা ব্লক আছে ওই রেস্টে থাকবে, মানে ইকুইলিব্রিয়ামে থাকবে। at this stage limiting value, at this stage the body is just on the point of motion, point of motion. If P is increased, if P is increased further, equilibrium will be disturbed and the body will move, the body will move।
স্টার্ট মুভ, স্টার্ট টু মুভ। ক্লিয়ার আছে? নোট করে কনফার্ম করবে ক্লিয়ার আছে কিনা, বলবে কোনো অসুবিধা হলে। দেখো, এবার এই পি কে লিস্টও বলতে পারবো আমরা, মানে মিনিমামও বলতে পারবো, ম্যাক্সিমামও বলতে পারবো। পি কে মিনিমাম কখন বলবো আর পি কে ম্যাক্সিমাম কখন বলবো? পি ম্যাক্সিমাম ইকুইলিব্রিয়াম জন্য, আর পি মিনিমাম মোশন জন্য। বুঝতে পারছো তো? মানে এটা মিনিমাম ফোর্স, এই পিটা মিনিমাম ফোর্স কার জন্য? মোশন করানোর জন্য। এই পি ফোর্সটা ম্যাক্সিমাম কার জন্য? ইকুইলিব্রিয়াম রাখার জন্য। এর থেকে বেশি করা যাবে না, এর থেকে বেশি করলে মোশন। বুঝতে পারলে? ক্লিয়ার হলো এটা পয়েন্টটা? এস নো? বলো সবাই একবার কনফার্ম করো। 10 জন আছো তোমরা এখানে। স্যার ব্যাপারটা আর বলি। আরেকবার বলবো, ওয়ান্স মোর। হ্যাঁ স্যার। কি বলছি, এই পি কে আমি মিনিমাম বলতে পারবো, মিনিমাম ফোর্স, পি ইজ মিনিমাম ফোর্স কার জন্য? মোশন জন্য। কারণ এই যে পি ফোর্সটা আমরা বের করলাম, এই পি ফোর্সটা হচ্ছে লিমিটিং ইকুইলিব্রিয়াম জন্য। ঠিক আছে? মানে একটা ধরো হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, তুমি 10 নিউটনের ফোর্স লাগাচ্ছ এখান থেকে, বডি ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে? তখন আমি বলছি কি, এই ফোর্সটা হলো ম্যাক্সিমাম, এর থেকে বেশি করলে এই বডিটা মুভ করতে শুরু হয়ে যাবে। এটা হলো ম্যাক্সিমাম। ঠিক আছে? একজন ওইদিকে বসে আছেন, বলছে ভাই এটা মিনিমাম ফোর্স আছে, এর থেকে হালকা আর বেশি করলেই এই বডিটা মুভ করতে শুরু হয়ে যাবে। তো এই ফোর্স কে, পি ফোর্স কে, একজন এই দিক থেকে বসে দেখছে, বলছে ভাই এটা মিনিমাম হলো, আর একটু বাড়ালেই মোশন শুরু করে দেবে। আর একজন এই দিকে বসে আছে, বলছে ভাই এইটা হলো ম্যাক্সিমাম, এর থেকে বেশি করলেই বডি মুভ করতে শুরু হয়ে যাবে, বলে দিলাম। বুঝতে পারলে? এবার এই পিটাকেই আমরা ম্যাক্সিমাম বলবো আর মিনিমাম বলবো। মিনিমাম কার জন্য? বডি স্টার্ট করে দিল যখন বসে। আর ম্যাক্সিমাম যখন বডি এখন পর্যন্ত ইকুইলিব্রিয়ামে আছে, ওইটাই। ক্লিয়ার হলো? হ্যাঁ বা না? হ্যাঁ স্যার। চলো, এবার আমরা কি দেখলাম, কোন কন্ডিশন দেখলাম? একটা, কোথায় চলে গেল ভাই? Just a second. পেজটাই চেঞ্জ করবি। আমি দেখলাম যখন একটা প্লেন, হরিজন্টাল প্লেন আছে, এইখানে বডি রেখেছে, আর এই রেস্টের কন্ডিশনটা দেখলাম। এবার দেখবো আমি কি প্লেনটা ইনক্লাইন করা আছে, এই প্লেনটা ইনক্লাইন করা আছে, এই ধরলাম হরিজন্টাল প্লেন ইনক্লাইন করা আছে আলফা দিয়ে, আর একটা ব্লক আছে, আর শুধু এর ওয়েটটাই কাজ করছে, এক্সট্রা কোনো ফোর্স লাগাচ্ছি না, এর শুধু ওয়েটই আছে। এবার দেখবো কি কন্ডিশন। আর ফাইনাল 2-3টা আর করিয়ে তারপরে বলবো কি ফাইনাল কনক্লুশনটা এটাই, কি অ্যাঙ্গেল দিয়েই একটা রিলেশন আসছে সব। এটা হলো আলফা, শুধু ওয়েট ওয়ার্ক করছে এখানে, শুধু ওয়েট। তো ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, ডাব্লিউ দিয়ে ডিনোট করি আমরা। আর নর্মাল রিয়েকশন পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, তাহলে এর পারপেন্ডিকুলার টু দ্য সারফেস তো মনে হচ্ছে এই টাইপের, পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। আর আর আমরা ফোর্থ সেমেস্টারে ডাইনামিক্স যখন পড়ছিলাম, তখন আমরা পড়েছি, যখন আমরা মোশনের স্টাডি করব বা ফোর্স নিয়ে স্টাডি করব, তখন সবসময় কোনো দুটা পারপেন্ডিকুলার, হয়তো ট্যানজেন্ট বা নর্মাল, রেডিয়াল বা ক্রস রেডিয়াল, এক্স এক্সিস বা ওয়াই এক্সিস,
মানে সব ফোর্স কে দুটা পারপেন্ডিকুলার লাইন বা অ্যাক্সেস বলতে পারো, অ্যাক্সেসে আমরা কি করব, ব্রেক করব। কেন? কারণ একটা ফোর্স যেটা আছে, এই ফোর্স আর এই ফোর্স ধরলাম, এইটা ফোর্স হলো এফ, আর এই দিকে একটা ফোর্স অ্যাক্ট করছে কিছু ধরলাম পি। কেন আমরা সবসময় দুটা পারপেন্ডিকুলার অ্যাক্সেসই আমরা মানে ব্রেক করি কম্পোনেন্টটাকে? কারণ এই ফোর্স এফ আছে না, এর মানে কম্পোনেন্টটা যদি আমি এই লাইন বরাবর দেখি, পি ফোর্স বরাবর, তা কি হবে, এফ কস 90 ডিগ্রি মানে জিরো। মানে এই ফোর্সের কোনো এফেক্ট এই ফোর্সের উপরে না পড়ে, মানে এই লাইনের উপরে না পড়ে। ওই জন্য আমরা ডাইনামিক্সে তিনটা টপিকে, পোলার কোঅর্ডিনেটস বা কার্টিজান বা বলো তো অরবিটালে, ওখানে কি করছিলাম আমরা সবসময়, একটা তো কার্টিজান সিস্টেমে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর ভাঙছিলাম কম্পোনেন্ট গুলোকে, আর রেডিয়াল ক্রস রেডিয়াল দিয়ে ভাঙছিলাম, তারপরে আমরা ট্যানজেন্ট আর নর্মাল দিয়ে ভাঙছিলাম, সবসময় দুটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস। সিমিলারলি এখানে কি দেখা যাচ্ছে, এই ডাব্লু ডাউনওয়ার্ড ডাইরেকশন আর এই নর্মাল ডিরেকশন এই দিকে হচ্ছে। তাহলে কি করতে হবে, এখানে দুটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস বানাতে হবে আমাকে। তাহলে আমি কি করলাম, এখান থেকে একটা লাইন টেনে দিলাম, এইটা। আর আমরা এটাও জানি কি এই দুটো লাইন যদি আলফা অ্যাঙ্গেলে কাট করছে, তাহলে এর লাইন উপরে পারপেন্ডিকুলার, এর লাইন উপরে পারপেন্ডিকুলার, এই লাইন উপরে পারপেন্ডিকুলার, আর এর লাইন উপরে পারপেন্ডিকুলার, এই দুটা পারপেন্ডিকুলার যেখানে ইন্টারসেক্ট করে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান থাকে। তুমি আর ট্রায়াঙ্গেল দিয়েই ভাবতে পারো। তাহলে আমি কি দেখতে পাচ্ছি এখানে, এই লাইন উপরে পারপেন্ডিকুলার কারণ ওয়েট গ্রিন লাইন, কারণ ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, তাহলে এই পারপেন্ডিকুলার এই লাইন উপরে, নর্মাল ডিরেকশন এই লাইন উপরে পারপেন্ডিকুলার, তাহলে অ্যাঙ্গেল যেটা হবে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল কি হবে, আলফা। কারণ আমি কি বললাম, এইটা আলফা হবে এই দিককার, তাহলে এটাও আলফা হবে। তুমি এই এমনি করে ভাবতে পারো, এইটা 90, 90 মাইনাস আলফা, এইটা হবে 90, তো এটা 90 মাইনাস আলফা, এই পুরোটা 90, তাহলে এটা আলফা। ঠিক আছে, কিন্তু এটা খুব কাজে লাগে। ওই জন্য আমরা সবসময় দুটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস, দুটো পারপেন্ডিকুলার জন অ্যাঙ্গেলে কাট করবে, ওর উপরে যেটা পারপেন্ডিকুলার হবে সেম, যেখানে কাট করবে অ্যাঙ্গেল হবে। তাহলে এইটা আমি যদি কম্পোনেন্ট দেখি ডাব্লিউ, তাহলে হয়ে যাবে ডাব্লিউ কস আলফা, ডাব্লিউ কস আলফা। আর এর আমি দুটা পারপেন্ডিকুলার লাইন কি কি নেন, একটা এই যে আর ওয়ালা লাইন আছে, আর একটা এই ইয়েলো ওয়ালা লাইন, এদিকে কি হয়ে যাবে তাহলে, ডাব্লিউ সাইন আলফা। বুঝতে পারছো? ফ্রিকশন ফোর্স কোন দিকে লাগবে, যদি ইনক্লাইন প্লেন শুধু এর ওয়েট কাজ করছে, তাহলে ফ্রিকশন ফোর্স ঠিক এর অপোজিট ডাইরেকশনে কাজ করবে, এফ ইজ ইকুয়াল টু মিউ আর। বলো এখানে কারো অসুবিধা কিছু? হ্যাঁ বানা, বলবে একবার, সবাই বলবে একবার। সেন্ট পলে কে ছিল এখানে, সেন্ট পল নেই না, চলে গেছে মনে হচ্ছে। এখানে কোনো অসুবিধা আছে বুঝতে? একটা ইনক্লাইন্ড প্লেন উপরে আমি একটা ব্লক রেখেছি, একটা বডি রেখেছি, ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস অ্যাক্ট করছিল, ওর কম্পোনেন্টটা দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সেসে আমি ব্রেক করে নিয়েছি, ইয়েলো আর ইয়েলো আর গ্রিন, ইয়েলো না একটা ইয়েলো আর গ্রিন আর এটা কি ব্লু বলা যায়, মানে এর ডাব্লু অস্তিত্বটা শেষ হয়ে গেল। বুঝতে পারলে এখান পর্যন্ত? বলো হ্যাঁ না, ইয়েস নো। হ্যাঁ স্যার। হ্যাঁ চলো, স্যার। দিদি জিএসটি লাগায়নি তো? কথা বলে উপরে, যে বেশি বলবে বেশি জিএসটি পে করবে। এবার কন্ডিশনটা চেক করবো আমরা, আগে হেডিংটা তো দিই। হেডিং কি হবে, ইকুইলিব্রিয়াম অফ আ হেভি, ইকুইলিব্রিয়াম অফ আ হেভি body on a rough inclined plane, rough inclined plane under a force, under a force, कौन force, equal to its weight, equal to its weight only, শুধু weight। এবার এর কন্ডিশনটা লিখবো, ভেরি সিম্পল।
এই আর কে ব্যালেন্স করছে? ডাব্লিউ কস আলফা। এফ কে ব্যালেন্স করছে? ডাব্লিউ সাইন আলফা। এখানে তো খুব সহজ। কিন্তু এই যে ইন্ট্রো পার্টটা আমি দেখতে পাচ্ছি এখানে, ডাব্লিউ ইজ দ্য ওয়েট, এফ ইজ দ্য ফ্রিকশন ফোর্স, আর ইজ দ্য নর্মাল রিয়েকশন, আলফা ইজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য ইনক্লাইন্ড প্লেন, এই সব কিছু লিখতে হবে। না লিখলে সিইউ নম্বর দিবে না। লেট ডাব্লিউ বি দ্য weight of a body resting on a স্যার এগুলো আসে আমাদের মানে প্রুফ আসে? হ্যাঁ, এই জন্য তো পড়াচ্ছি। আচ্ছা। এমনি মানে একদম স্যার এই চারটেই কোশ্চেন চারটেই এক্সামের আসবে ওই টাইপের করালে তো একটু অসুবিধা হয়ে যাবে, বুঝলে? তোমরা ক্লাসটা করো, বুঝলে? তুমি আমাকে একটু টাইম দাও, এখন তো একটাই ক্লাস, আজকে সেকেন্ড ক্লাস আছে, 4টে বা 5টে ক্লাসের পরে তোমরা রিভিউ দিবে কি হ্যাঁ স্যার মানে আমি পিওয়াই কিউটা দেখলাম হচ্ছে না কোশ্চেন গুলো। বা দেখো এখন গ্রাজুয়েশন টাইমে এমনি না কি হ্যাঁ ইউপিএসসি মতো আর কি আমি শুধু তো এইটাই এইটাই কোশ্চেন করব, এর জেনে যাই ট্রিকটা কি আছে। ওখানে নাম্বার ম্যাটার করে, কনসেপ্ট ম্যাটার করে না। ওখানে যে সব থেকে বেশি নম্বর নিয়ে আসবে ওই পাস, ওখানে কার কনসেপ্ট আছে না আছে। মানে এই ম্যাথমেটিক্স অপশনালের কথা বলছি আমি। অপশনালে বেশি নম্বর নিয়ে আসলে ভালো পাবে, মানে ভালো র্যাঙ্কে পড়ে যাবে। না মানে আগে এটা আমি জিজ্ঞাসা করছি, এটা কি থিওরেমের মধ্যে পড়ে সেটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ 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 সেরকমের মধ্যে পড়ে এটা দেবে ইকুইলিব্রিয়াম অফ হেভি বডি, মানে এইটাই হয়ে যাবে কোশ্চেনটা। ডাব্লিউ বি দ্য ওয়েট অফ বডি রেস্টিং। আমি 2023 থেকে ব্যাচ শুরু করেছি ইউপিএসসি অপশনালে, আমিও করছিলাম, কিন্তু কিছু কিছু মানে কোনো কোনো স্টেপে গিয়ে আবার ঘুরিয়ে চলে এসেছি, কিন্তু ওটা কন্টিনিউ আছে, ছাড়িনি এখন পর্যন্ত। আর ক্লাসও করাই অপশনালে। লেট ডাব্লিউ বি দ্য ওয়েট অফ আ বডি রেস্টিং অন আ প্লেন inclined at angle alpha, at an angle alpha to the horizon. Let the body is just resting on the point of moving. আবার এখানে একটা হিন্ট দিয়ে দিল না, লিমিটিং ইকুইলিব্রিয়ামের, মুভিং ডাউন টু দ্য প্লেন। Let f is equal to mu r be the limiting friction where r is the normal reaction, r is the normal reaction and it acts of the plane. Normal reaction are of the plane, acts of the plane. দুবার হয়ে গেল, of the plane. By equating the forces along and perpendicular to the inclined plane, we have, এটা শুধু ইন্ট্রো পার্টি আছে না, এখানে তো কিছু নাই, ওই পিকচার বানালাম, ওকে দেখে দেখে এটা লিখেছি। এবার মেন কাজটা হচ্ছে এখান থেকে শুরু, কি আর কে ব্যালেন্স করছে? ডাব্লু কস আলফা, ডাব্লু কস আলফা, গেল। আর কে ব্যালেন্স করছে? ডাব্লু কস আলফা। আর এইদিকে ছিল ডাব্লু সাইন আলফা, ওইদিকে ছিল এফ, মানে এফ কে ব্যালেন্স করছে? ডাব্লু সাইন আলফা। আর তো কোনো ফোর্স নেই, ঠিক না? আর কে এলিমিনেট করে দাও 1 and 2 দিয়ে। কেমনি এলিমিনেট করবো স্যার? আগে এফ ইজ ইকুয়াল টু মিউ আর লিখো, ডাব্লু সাইন আলফা, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিবে, হ্যাঁ এটা না।
তারপরে লিমিট করতে পারবো ইজিলি বলে এখান থেকে কি, হ্যাঁ, ইকুয়েশন 1 and 2, ফ্রম ইকুয়েশন 1 and 2 tan ল্যামডা, এখানে তো ইজিলি বেরিয়ে যাবে। কিন্তু আমি যদি, হ্যাঁ, এটাকে ডিভাইডই করে দিচ্ছি, এখানে মিউ দিয়ে মানে মাল্টিপ্লাই অ্যাড যোগ করার কোনো দরকার নেই। আমি যদি এইটাকে ডিভাইড করে দিই, ইকুয়েশন 2/1, তাহলে কি হয়ে যাবে? ডাব্লিউ সাইন আলফা, ডাব্লিউ কস আলফা, tan আলফা ইজ ইকুয়াল টু মিউ, না? tan আলফা ইজ ইকুয়াল টু মিউ, কি বলো তো? ঠিক আছে তো? ইফ lambda be the angle of friction, angle of friction of the body and inclined plane, then mu is equal to tan lambda, equation 4। তাহলে equation 3 and 4 দিয়ে কি লিখতে পারবো? Therefore, from equation 3 and 4, tan alpha is equal to tan lambda, মানে alpha is equal to tan lambda, সরি, alpha is equal to lambda। এইখান থেকে কি বুঝতে পারলে? নোট করো আগে। স্যার আপনি কি কোশ্চেন জিজ্ঞাসা করলেন একবার একটু জিজ্ঞাসা করবেন? হ্যাঁ, কি বলে বলো। আপনি কি জিজ্ঞাসা করলেন আরেকবার একটু বলবেন? হ্যাঁ, আমি বলছি কি, এইটা আলফা ইজ ইকুয়াল টু ল্যামডা আসলো, এই যে কনক্লুশনটা, মানে কি এখান থেকে বোঝা যাচ্ছে? আলফা ইজ ইকুয়াল, ইনক্লিনেশন অফ প্লেনের মানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অফ দ্য প্লেন যদি ওই যে মানে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের সাথে যদি সমান হয় তাহলে ইকুইলিব্রিয়াম হবে। আর যদি কম হয়, আর যদি কম হলো, তাহলে স্যার তাহলে ওটা মুভ করতে শুরু করবে। কম হলে, আলফা যদি কম হলো, মানে আলফা ইজ লেস দেন ল্যামডা, তাহলে মুভ করতে শুরু করে দেবে। হ্যাঁ, আর কই বলো, কি তোমরা বুঝতে পারছো না? আমি বুঝাচ্ছি তো। দেখো, আমি সবসময় এটা বলছি কি, এটা লিমিটিং ইকুইলিব্রিয়াম। আমি সবসময় এফ ইজ ইকুয়াল টু মিউ আর ধরে চলছি, বুঝলে? মানে এটা লিমিটিং, একটা ম্যাক্সিমাম আমি ইকুইলিব্রিয়াম কন্ডিশন নিয়ে চলছি। তো আলফা ইজ ইকুয়াল টু ল্যামডা আসলো যখন আমি ম্যাক্সিমাম নিয়ে চলছি। তো মানে কি হচ্ছে দেখো, আমি একটা, এই দেখো, এই যে আছে, তোমরা দেখতে পাচ্ছ কোনটা? জাস্ট এক সেকেন্ড, আমি এটা এখানে বড় হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছ? এইখানে আমি একটা রেখেছি, এটা তো রাব্বার আছে, এটা যাবে। আমি অন্য কিছুটা নিই একটা। দেখো, এইটা আমার, এই যে আমার আছে, পাম আছে, এইটা হলো প্লেন, হরিজন্টাল প্লেন। আর এই যে আছে ইনক্লাইন প্লেন, এটা কি চলে যাচ্ছে নাকি? এইটা হচ্ছে ইনক্লাইন প্লেন, এইটা, ঠিক আছে? আর এই ইনক্লাইন প্লেনের উপরে, এই ইনক্লাইন প্লেন উপরে আমি ধরলাম এইটা রাখছি, ঠিক আছে তো? এই দেখো, ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। এবার এই এই অ্যাঙ্গেলে আলফা না, এই মোবাইল আর আমার হাতখানে মাঝখানে যেটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, এটাই আলফা। এবার আমি বলছি কি, এইটা লিমিটিং ইকুইলিব্রিয়াম পজিশন, মানে এই পেন্সিল উপরে এটা রাখা আছে তো, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এটা দেখো, আমি অ্যাঙ্গেল আস্তে আস্তে করে বাড়াচ্ছি, আলফাকে বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, কি হলো? পড়ে গেল না? মানে আলফা
কখন পর্যন্ত এই ইকুইলিব্রিয়ামে থাকবে? যখন পর্যন্ত আলফাটা আমার ল্যামডার ইকুয়ালে থাকবে। এর থেকে বেশি করলে মোশন শুরু করে দেবে। যদি লেস হলো তো ইকুইলিব্রিয়াম, লেস হলে তো ইকুইলিব্রিয়ামই, কারণ আমি তো ম্যাক্সিমাম কন্ডিশন নিয়ে দেখেছি। বুঝতে পারলে ব্যাপারটা? মানে হ্যাঁ স্যার। আলফার মান যদি মানে বেড়ে যায় তাহলে আমাদের মোশনটা শুরু হবে। একদম, আলফা মান যদি ল্যামডা থেকে যদি বেড়ে গেল তাহলে মোশনটা শুরু। ল্যামডাটা কি? এই যে নর্মাল, এই রিজাল্টেন্ট রিয়েকশন আর নর্মাল রিয়েকশন মাঝখানে যেটা অ্যাঙ্গেল ছিল, তাই না? এই অ্যাঙ্গেলটা যদি আলফা থেকে বেশি হয়ে গেল তারপরে মোশনে স্টার্ট হবে। বুঝলে? আর এই যদি লেস দেন থাকলে তাহলে তো ইজিলি, মানে লেস দেন থাকলে মানে কি, আর একটু বড় আমি বই লিখে দেখো, লেস দেন থাকলে মানে ধরলো আলফা হলো, দেখতে পাচ্ছ তোমরা এইটা চার্জার টাইপের নিয়েছে এটা। আলফা যদি লেস দেন হলো তো রেস্টে আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এ, বুঝতে পারছো তাহলে? ক্লিয়ার? সবার ক্লিয়ার হলো এটা? হ্যাঁ বা না? বলো বলো, সবাই বলো, একবার কনফার্ম করে বলো আমাকে, তারপরে কনক্লুশনটা টানছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক ক্লিয়ার? চলো হ্যাঁ স্যার। কনক্লুশনটা লিখি। ক্লিয়ার স্যার। দিস ফলোজ দ্যাট, মানে আগে বুঝিয়ে দিলাম তারপরে লিখছি, তারপরে এবার লেখার সঙ্গে যেটা বুঝিয়েছি ওটাকে রিলেট করতে পারবে তোমরা। ফলোজ দ্যাট if a body be on the point of sliding, এর মানে limiting equilibrium, point of sliding down on on an inclined plane under its weight only, under its weight only, the angle of friction must be equal, comma কেন দিলাম, must be equal to the inclination of the plane, or in other words inclination of the plane to the horizon is equal to the angle of friction. কটা বাজলো? 8টা 9। চলো নোট করে কনফার্ম করে। ডান? ক্লিয়ার? ঠিক আছে, এবার আর ক্লাস কন্টিনিউ করা যায়। এবার থিওরাম হচ্ছে এটা, এটা খুব জিজ্ঞেস করে এসসিইউতে, থিওরাম অফ ইকুইলিব্রিয়াম। এখন পর্যন্ত আমরা সব ইকুইলিব্রিয়াম কন্ডিশনই দেখতে আসছি। একবার দেখলাম কি হরিজন্টাল প্লেনে, একবার দেখলাম ইনক্লিনেশন প্লেনে কি কন্ডিশন, এবার দেখবো কার্ভের উপরে যদি কোনো পার্টিকেল 2 ডাইমেনশনে ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে ওইটা কন্ডিশন ইকুইলিব্রিয়াম, কিন্তু আজকে না, অন রাফ কার্ভ, রাফ কার্ভ রাফ কার্ভের উপরে
একটা পার্টিকেল রেস্টে থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে, কি কন্ডিশন আছে, এইটা উপরে আমরা নেক্সট ক্লাস যেটা আছে ওখানে ডিসকাস করবো। ঠিক আছে, ক্লাসটা শেষ করি। কিছু কোশ্চেন কোশ্চেন থাকলে বলে দাও তোমরা। ক্লাসটা কেমন লাগলো? ভালো লাগছে? কোনো অসুবিধা? আমার একটু গলাটা অসুবিধা আছে এখন, 2-3 দিন থাকবে। আশা করি 2-3 দিন পরে শেষ হয়ে যাবে, তারপরে ঠিক হয়ে যাবে এটা, বুঝলে? এইটা একটু অসুবিধা আছে আমি জানি। আচ্ছা, তাহলে কালকে ক্লাস তো? কালকে আমরা যেটা শিডিউল দিয়েছি সেম শিডিউল এটা আবার মেনটেন হবে। আমি আপডেট করে নিবো শিডিউলটা কিন্তু আজকেই, তাহলে ওই শিডিউল দেখে দেখেই আমি প্রত্যেকদিন তো মানে ক্লাসগুলো থাকে, তো আমি তো বুঝতে পারবো না এই কাজকে কি ক্লাস না ক্লাস। ওই শিডিউলটাই আমি দেখবো, আজকে এটা ক্লাস তাহলে ওইটা ক্লাস করাই, বুঝলে? আজকে শিডিউল যেটা মানে তোমাদের সঙ্গে ডিসকাস করে নিলাম ওই শিডিউলটাই চলবে, বুঝতে পারলে? আবার যদি চেঞ্জ করতে হলো তাহলে আবার একদিন বসতে হবে ডিসকাশন করার জন্য, কি হ্যাঁ স্যার এখানে অসুবিধা, এখানে অসুবিধা, এটা করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। আর এই হিসাবে আমি অন্য ব্যাচ গুলো টাইমটা একটু আগে পিছনে করে দিই। ঠিক আছে, আর কোনো কোশ্চেন বলো তোমরা? ঠিক আছে, ক্লিয়ার? শেষ করি তাহলে। হ্যাঁ স্যার। চলো, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স লিসনিং।